একুশের লড়াই, ধর্মতলায় ধর্মযুদ্ধ। কেন এই কথা বলছি? কারণ 21শে জুলাইয়ে সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। কলকাতা পুলিশকে চিঠি চেয়ারপারসন অরূপ রায়ের। আমার সঙ্গে কমলিকা সেনগুপ্ত রয়েছে, কমলিকার সঙ্গে কথা বলবো। কমলিকা, তার মানে এবার 21শে জুলাই হাতছাড়াও মমতা তৃণমূলের? দেখো, এটাই মনে করা হচ্ছে, কারণ কালীঘাট তৃণমূলের হাত থেকে কি 21শে জুলাই হাতছাড়া হয়ে যেতে চলেছে। কারণ নতুন ভাবে এই যে নব তৃণমূল, তারা যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিং ডাকে এবং সেখানে চেয়ারপারসন হিসেবে অরূপ রায়কে সিদ্ধান্ত নেওয়া হয় যে তিনি চেয়ারপারসন হবেন, এবং তিনি চেয়ারপারসন হয়েছেন। চেয়ারপারসন হওয়ার পর তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, তার কাছে তারা আর্জি জানিয়েছে, আবেদন জানিয়েছে যে 21শে জুলাই, যেটা তারা শহীদ দিবস বলে, সেই 21শে জুলাই তারা ধর্মতলায় করতে চায়। এই মর্মে তারা এই চিঠি লিখেছে। সুতরাং এটা খুব স্পষ্ট। আজকে তাদের যাদের বিদ্রোহী যারা কাউন্সিলর রয়েছেন কলকাতা পুরসভা, তাদের বেশ অনেকের একসাথে বৈঠক হয় এবং সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে তারাই এই বিষয়টি সামনে রাখবে, যে তারাই আসল তৃণমূল। এবং আমরা জানি যে এটা নিয়ে তারা নির্বাচন কমিশনে ওয়ার্কিং কমিটির এই বৈঠক করে তার যে সমস্ত নথি তা সেখানে রেখেছে। সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে আসল তৃণমূল বা হয়ে, অর্থাৎ তারাই তৃণমূল কংগ্রেস, তার দাবি নিয়ে তারা ইতিমধ্যেই লালবাজারের দ্বারস্থ হয়েছে। এবার অন্যদিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে কালীঘাট কংগ্রেসের তৃণমূল একটা তারা কমপ্লেন করে পুলিশের কাছে যে তাদের নাম ব্যবহার করা হয়েছে। কিন্তু আসলে কারা আসল তৃণমূল কংগ্রেস সেটা অবশ্যই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং সেটা আমরা দেখতে পাবো যে কি হয়। কিন্তু এই জিনিসটা খুব স্পষ্ট যে এই যে তৃণমূল কংগ্রেস, নব তৃণমূল কংগ্রেস, তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর্জি জানাচ্ছে যে তারা ধর্মতলায় এই 21শে জুলাই পালন করতে চায়। সুতরাং এটা খুব স্পষ্ট যে ধর্মতলায় ধর্মযুদ্ধ হতে চলেছে। বেশ, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ নব তৃণমূলের সেই চিঠি আপনাদের দেখাচ্ছি, যেখানে 21শে জুলাই সভা করতে চেয়ে চিঠি নব তৃণমূলের। ক্ষমতায় আসার আগেও তো 21শে জুলাই হয়েছে, 2011 আগেও তো 21শে জুলাই হয়েছে, 2004 যখন মমতা বন্দ্যোপাধ্যায় একা সাংসদ, 2006 যখন আমরা মাত্র কয়েকজন তৃণমূলের বিধায়ক, তখনও তো 21শে জুলাই হয়েছে। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন, সেদিন তো তৎকালীন প্রদেশ কংগ্রেস তো বিরোধিতা করেছে। দলদের থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতের শহীদ তর্পণ, ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধিকার আছে এই শহীদ তর্পণটা করার। দেখুন, 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। কালীঘাট তৃণমূল বলছে যে তারা যদি 21শে জুলাই পালন করেন এবং সেটা ধর্মতলাতেই করবে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারে, এবং আমাদের উত্তর আপনারা আমাদের NCW মিটিংটা হয়ে যাওয়ার পরে উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারে লড়াই এবার থানায়। 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। প্রগতি ময়দান, কালীঘাট সহ 4 থানায় মমতা তৃণমূলের অভিযোগ, বিনা অনুমতিতে দলের নাম ব্যবহারের অভিযোগ। আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি। 22শে জুন নিউ টাউনের এক অভিজাত হোটেলে বৈঠক, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করা হয়। একই সঙ্গে আগামী দিনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিভাবে পরিচালিত হবে সেই বিষয়েও সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি না থাকলেও তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো ব্যবহার করা হয়। 27শে জুন EM বাইপাসের দ্বারা এক বৈঠক, যেখানে কলকাতা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে বৈঠক করায়। সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না থাকলেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম এবং তৃণমূল কংগ্রেসের যে জোড়া ফুল সেই লোগো ব্যবহার করা হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন এই দাবি করে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নেতৃত্ব একাধিক থানাতে অভিযোগ দায়ের করলো এবং তাদের বক্তব্য জীবিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এখনো পর্যন্ত চেয়ারপারসন। তাহলে তার নাম কি করে সরিয়ে দিয়ে আলাদা করে কর্মসমিতি তৈরি করে বৈঠক করা হয়? এই বৈঠককে কার্যত অবৈধ এবং প্রতারণা করার শামিল এই অভিযোগ জানানো হয়েছে এই থানাতে। যদিও সেই অভিযোগকে কার্যত উড়িয়ে দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। তাদের বক্তব্য তারা যা করেছেন তা নির্বাচন কমিশনের নিয়ম এবং বিধি মেনেই করেছেন এবং আগামী দিনে আইনি লড়াইয়ের ক্ষেত্রে তাদের কাছে যে হাতে প্রমাণ রয়েছে সেটাকে তারা বুঝিয়ে দেবেন। তো এই পরিস্থিতির মধ্যে ওই দিনকে দেখতে পাওয়া গিয়েছে কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়করা তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠক থেকে মূলত আগামী দিনে সাংগঠনিক বৃদ্ধি করে কিভাবে দল পরিচালনা হবে সেই বিষয় সংক্রান্ত বার্তা দেওয়া হয়েছে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। তৃণমূল কার? মমতা তৃণমূল নাকি নব তৃণমূলের? জুলাই মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত। জুলাইয়ে নব তৃণমূলকে ডাকবেন স্পিকার। জাতীয় নির্বাচন কমিশনে আগেই দরবার দুপক্ষের। প্রতীক নেওয়ার প্রশ্নটা কোথা থেকে আসছে? আমরা এনডব্লিউসি মিটিং করেছি, সেই মিটিং এ আমাদের যা সংখ্যা দরকার সেই সংখ্যা রয়েছে। আমরা প্রিন্সিপাল অপোজিশন বিধানসভায় এবং আমরাই তো তৃণমূল কংগ্রেস, তো আমরাই যখন তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিকভাবে দলটা তো আমাদের সাথেই থাকছে। যা সংখ্যা আমাদের কাছে আছে আমার মনে হয় না কোথাও কোনো অসুবিধে আছে। এটা সময়ের সাথে পরিষ্কার হয়ে যাবে। আসল তৃণমূল কারা? দলের নাম প্রতীক থাকবে কাদের হাতে? এবার বাংলায় মহারাষ্ট্র মডেল। कितने एमएलए हैं? ভোটে হারার পর থেকেই তৃণমূলে ভাঙন। তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আর একদিকে নব তৃণমূল। তাদের লড়াই এখন এমন জায়গায় গেছে যেটা দেখলে হয়তো গব্বর সিং বলতেন কিতনে এমএলএ হ্যায়। কারণ এটাই হচ্ছে আসল কথা, কার হাতে কত সংখ্যা। দেখুন, একদিকে হচ্ছে নব তৃণমূল আর একদিকে হচ্ছে মমতার তৃণমূল। নব তৃণমূল গত 22শে জুন একটি বৈঠক করে, ওয়ার্কিং কমিটির বৈঠক। সেই বৈঠকে ঠিক করেছেন তারা চেয়ারম্যান হিসাবে অরূপ রায়কে, যেটা দেখে অনেকে বলছেন এ তো মমতাহীন তৃণমূল হয়ে গেল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূলের চেয়ারম্যান, এই নব তৃণমূল চেয়ারম্যান ঠিক করেছেন অরূপ রায়কে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে কিন্তু বসে নেই। তারা যেটাকে অস্ত্র করছেন সেটা হচ্ছে 2023 সালের একটি মামলা। শিবসেনা সেই মামলায় সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল সেটাকে তারা অস্ত্র করছেন। সেই মামলাটা কি? সুভাষ দেশাই ভার্সেস গভর্নর অফ মহারাষ্ট্রের মামলা। সেইখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছিল যে দলের প্রতীক আর ভাবমূর্তি দেখেই কোনো একজন প্রার্থীকে ভোটাররা জয়ী করেন। তাই ভোটের পর সেই প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান এবং তার মতো আরও অনেক প্রার্থী যদি অন্য কোনো দিকে চলে যান এবং দাবি করেন যে তারাই আসল সেই দল, সেটা কখনোই করা যায় না। মানে সংখ্যা থাকলেই, সোজা কথা যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছিল, যে সংখ্যা থাকলেই দাবি করা যায় না যে তারাই আসল দল। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণকেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তারা অস্ত্র করতে চাইছেন। পাল্টা নব তৃণমূল বলছে যে আমাদের হাতে যেখানে সংখ্যা, তাহলে দল এবং প্রতীক দুটোই আমাদেরই পাওয়ার কথা। নির্বাচন কমিশনকে বলবো আমরাই আসল তৃণমূল। স্যার, আমরাই আসল তৃণমূল। আমরা নতুন কর্মসমিতি গঠন করেছি, নতুন চেয়ারম্যান অরূপ রায়। অন্য কোনো গোষ্ঠী কর্মসমিতির কথা বললে তাকে আর গুরুত্ব দেবেন না। তৃণমূল দলের নাম প্রতীকটা আমরাই চাই। আপনাদের সঙ্গে কি সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারী আছেন? হ্যাঁ স্যার, আমাদের হাতেই সংখ্যা আছে, আমরা প্রমাণ করে দেব। আমাদের 2/3 বেশি বিধায়ক, আমাদের জেলার যে অর্গানাইজেশন স্ট্রাকচার, নির্বাচিত প্রতিনিধিরা, জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর হতে পারেন, জেলা পরিষদ হতে পারেন, পঞ্চায়েত সমিতি, মেজরিটি অফ দ্য পিপল আর উইথ আস। আমরাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা প্রতীক সেটাই আমাদের প্রতীক, সেটাই মানুষের প্রতীক। যারা ঘাসের উপর জোড়াফুল নেওয়ার জন্য লাফাচ্ছেন
তো ক্যারি করতে পারবেন তো? সেটা ভোট কই, মানুষ কই, সমর্থন কই? ওনাদের মুখগুলো তো বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে যাচ্ছে। নিশ্চিতভাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা ঘাসের উপর জোড়া ফুল, নিশ্চিতভাবে আমরাই আসল তৃণমূল এবং আমাদের সঙ্গেই প্রতীক থাকবে। দিনের শেষে জেনে রাখতে পারেন, যদি ঘাসের উপর জোড়া ফুল ওনারা হাতে নিয়েও বসে থাকেন, প্রতীক নিয়ে করবেন কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, সমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের সঙ্গে। তৃণমূল এখন আঞ্চলিক দল। এই আঞ্চলিক দলকে প্রতীক দেয় ইলেকশন কমিশন কোন আইনে? সেই আইনটা হচ্ছে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। 1968 সালের এই আইন মোতাবেক, এই আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক আঞ্চলিক দলকে সিম্বল দেওয়া হয়, তাদের প্রতীক দেওয়া হয়। এবার দেখব সেই আইনে কি লেখা রয়েছে, কি কি শর্ত দেওয়া হয়, যেই শর্ত মানলে প্রতীকটা পাওয়া যায়। প্রথম যেই শর্ত, 1 নম্বর শর্ত, সেটা হচ্ছে কি বিধানসভায় মোট ভোট যা পড়বে, মোট ভোটার নয়, যত ভোট পড়েছে তার 6% পেতে হবে এবং অন্তত 2 জন এমএলএ থাকতে হবে। দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, মোট ভোট আমাদের এবার ভোট পড়েছে মোট 6,30,00,000। এর যদি 6% করি সেটা দাঁড়াচ্ছে 37,80,000। এই 37,80,000 কি নব তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল পেয়েছে? দেখা যাক। 37,80,000টা পেতে হবে। তাহলে নব তৃণমূল যেটা দাবি করছে তাদের কাছে অন্তত 65 জন বিধায়ক রয়েছে। আমি সেটাকে অতদূর ধরলাম না, আমি ধরলাম তাদের কাছে 60 জন বিধায়ক রয়েছে এবং ধরে নিলাম যে 60 জন বিধায়ক মানে এরা সবাই ভোটে জিতেছেন। যারা ভোটে জেতেন তারা অন্তত 80 থেকে 1 লাখের মধ্যে অন্তত ভোট তো পান। তো আমি কমটাই ধরছি, তাহলে 60 জন বিধায়ক আর 80,000 মিলে এটাকে গুণ করলে হয় 48 লক্ষ। আমি আরও কমিয়ে যদি ধরি এটাকে, আমি ধরলাম 40 লক্ষ। উল্টো দিকে তাহলে কি দাঁড়ায়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, সেখানে এখানে যদি 60 হয় তাহলে বাকি 20 যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে ধরে নিই, তাহলে সেই 20 জন যদি 1 লক্ষ করে ভোট পেয়ে থাকেন তাহলে 20 × 1 লক্ষ মানে 20 লক্ষ, কিন্তু দরকার হচ্ছে 37 লক্ষ। তাহলে 37,80,000 প্রায় 38 লক্ষ দরকার। দেখা যাচ্ছে যে নব তৃণমূলের হাতে কিন্তু তার বেশি রয়েছে, প্রায় 48 লক্ষ বা অন্তত 40 লক্ষ তো আছেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হাতে যদি 20 জন বিধায়কও থাকেন তাহলেও দেখা যাচ্ছে এই ফিগারটায় কিন্তু তারা পৌঁছাতে পারছেন না, সেখানে অনেকটাই গ্যাপ রয়ে যাচ্ছে। এইটা হচ্ছে প্রতীক পাওয়ার প্রথম শর্তই। দলের প্রতীক পেতে আরেকটি শর্ত পূরণ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে বিধানসভা ভোটে মোট আসনের 3%, অর্থাৎ যেই বিধানসভায় যত আসন সেই আসনের 3% অথবা 3টি আসন, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটা থাকতে হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা যদি আমরা হিসাব করি, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট 294টি আসন, তার 3% মানে হচ্ছে 9। এই 9টি আসন, যেহেতু এটা 3-এর থেকে বেশি, তাহলে এটা অ্যাচিভ করতে হবে। এই 9টি আসন কিন্তু অবশ্যই নব তৃণমূলের হাতে আছে, সে তো বলাই বাহুল্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল শিবিরেরও দাবি তাদের কাছেও 9 জনের বেশি বিধায়কই রয়েছে। তাহলে এবার কি দাঁড়ালো, এই যদি পরিস্থিতি হয় তাহলে দুই পক্ষই গেল ইলেকশন কমিশনের কাছে। মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা গেছে যে দুটোই যারা রিবেল অর্গানাইজেশন, ক্ষুব্ধ যারা, তারা জনপ্রতিনিধিদের নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সই সব থেকে বেশি জনপ্রতিনিধিদের ছিল বলে নির্বাচন কমিশনে তাদেরকেই সেই সিম্বল, দলের সিম্বল দেওয়া হয়েছে এবং তহবিলও দেওয়া হয়েছে। তৃণমূলের সঙ্গে জনপ্রতিনিধি, বিশেষ করে ওদের এমএলএ, কর্পোরেটর বলা আছে ওখানে, কর্পোরেটর মানে কর্পোরেশন বা পুরসভার এরা, এমপি সংখ্যায় আপাত দৃষ্টিতে তো কম। দলের হকদারকে যেটা নির্বাচন কমিশন ঠিক করবে। তৃণমূলে আমাদের সব থেকে বেশি এক দল থেকে আরেক দলে গেছে কিন্তু কোনোদিন নির্বাচন করেনি, পদও ছাড়েনি, তারা বিধায়ক পদে রয়ে গেছেন। বিরোধী দলের বিধায়ক পদে থেকে শাসক দলের বেঞ্চে গিয়ে বসেছে। তৃণমূলের সমর্থকরাও যেটা বলছেন সেটা কিন্তু মূলত আইন নয়, মূলত নৈতিকতার প্রশ্ন। যদি দুটোই সংবিধান সম্মত হয়ে গিয়ে থাকে তাহলে কোনটা গ্রহণযোগ্য সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র নির্বাচন কমিশন। সুতরাং সংবিধানকে খুব একটা পরোয়া করে তৃণমূল চলেছে, সংবিধান মেনে চলেছে, যা অন্যান্য যে কোনো দলের ক্ষেত্রে আমরা সংবিধানটাকে একটা মাপকাঠি রেখে বা ইয়ারস্টিক রেখে আমরা হিসেব করি। তৃণমূলের ক্ষেত্রে কখনো এটা শুনতে পাবেন না, এমনকি লোককে বহিষ্কার করছে কোন সংবিধানের কোন ধারা কি অনুযায়ী বহিষ্কার করলো সেটাও কথা কোনোদিন লেখা থাকে না।
যদি ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে না পারেন, দুই পক্ষের বক্তব্যই যদি জোরালো হয়, তারা যদি সংখ্যা তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ইলেকশন কমিশন এই সিম্বল এবং দলের নাম অর্থাৎ তৃণমূল, এই দুটোই ফ্রিজ করে দিতে পারেন। সেক্ষেত্রে নব তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দুই পক্ষকেই নতুন দলের নাম ঠিক করতে হবে এবং নতুন প্রতীক ঠিক করতে হবে। এই একই জিনিস কিন্তু ঘটেছিল, এই বিবাদ যখন চলে এরকম ফ্রিজ করার উদাহরণ কিন্তু আমরা মহারাষ্ট্রে দেখেছি। মহারাষ্ট্রে 2022 সালে একনাথ শিন্ডে বেরিয়ে আসেন উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে এবং সেই বিবাদ চলছিল। কিন্তু 2022 সালের শেষের দিকে সেখানে একটি উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে যেহেতু দলের নাম এবং প্রতীক কাদের কাছে থাকবে সেটা তখনও সেই বিবাদ মেটেনি, ইলেকশন কমিশন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, সেই জন্য ওই উপনির্বাচনে না উদ্ধব না শিন্ডে কোনো গোষ্ঠী শিবসেনার যে তীরধনুক প্রতীক সেটা ব্যবহার করতে পারেননি। তাদের আলাদা নাম এবং প্রতীক ব্যবহার করতে হয়েছিল। এবার তৃণমূলের ক্ষেত্রে কি হয় সেটাই দেখার। একটা দল ভেঙে গেল এবং যারা দল ভেঙে বেরিয়ে গেলেন তাদের হাতেই গেল দলের নাম ও প্রতীক। এই সাম্প্রতিককালে এরকম ঘটনা মহারাষ্ট্রে ঘটিয়েছেন একনাথ শিন্ডে। তিনি কি করেছিলেন, মহারাষ্ট্রে ভোট হয়েছিল 2019 সালে বিধানসভা ভোট। শিন্ডে মহারাষ্ট্রে শিবসেনা ছেড়ে বেরিয়ে আসেন 2022 সালে, ভাঙনটা হয়েছিল 2022 সালে। শিবসেনার 55 জন এমএলএ ছিলেন, শিবসেনা থেকে বেরিয়ে চলে আসেন শিন্ডের কাছে। এবং শুধু তাই নয়, বিধায়কই নয়, শিবসেনার এমপি ছিলেন 18 জন, তার মধ্যে 12 জনই শিন্ডের সঙ্গে শিন্ডের নৌকায় উঠে বসে। এই যে ঘটনাটা ঘটেছিল, তারপর শিন্ডে আবেদন জানিয়েছিলেন ইলেকশন কমিশনে যে তার কাছেই নাম এবং শিবসেনা দলের নাম এবং প্রতীকটা তার কাছে দেওয়া হোক। পাল্টা উদ্ধব ঠাকরেও বসে থাকেননি, তিনি ইলেকশন কমিশনে গিয়ে জানিয়েছিলেন যে তাদের যা সংবিধান, তাদের দলের যা সংবিধান, সেই সংবিধান মেনে এরকম করা যায় না। সেই সংবিধান তখন খতিয়ে দেখা হয়েছিল এবং সেই সংবিধানকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছিল কমিশন। কেন বলেছিল অসাংবিধানিক? তারা সেটা বলেছিল যে শিবসেনার সংবিধানে যেভাবে বিভিন্ন পদ এবং নেতা বিভিন্ন পদ পেতে পারেন, ক্ষমতায় থাকতে পারেন, যেইভাবে বর্ণনা যেই সংবিধান ঠিক করা হয়েছে শিবসেনার, সেটা একেবারেই সংবিধান মেনে হয়নি, অসাংবিধানিক, এরকমভাবে করা যায় না। এই যে এটাকে অসাংবিধানিক বলে দিল, তারপর একই সঙ্গে সেই কমিশন তখন শিবসেনার দলটির নাম অর্থাৎ শিবসেনা নামটি এবং তাদের যে প্রতীক তীরধনুক সেটা শিন্ডে গোষ্ঠীর হাতে তুলে দেয়। তারাই হয়ে যায় আসল শিবসেনা। কিন্তু এখানেই বিষয়টা থেমে থাকেনি, এর বিরুদ্ধে একে চ্যালেঞ্জ করে আবার কোর্টে মামলা হয়। সেই মামলার চূড়ান্ত ফয়সালা কিন্তু এখনো হয়নি। কিন্তু শিবসেনা, আসল শিবসেনা বলতে এখন সকলে শিন্ডেকেই বোঝেন, শিন্ডের শিবসেনাকেই বোঝেন। সিম্বল কে পাবে, যখনই মার্জার হবে, যখনই ডিমার্জার হবে, এটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় ডিসাইড করতে পারে। এখানে কিন্তু কোর্টেরও জুরিসডিকশন নেই। সাধারণ অবস্থায় বলা হয় যে নির্বাচিত জনপ্রতিনিধি এমএলএ এমপিরা কার পক্ষে আছেন, কিন্তু শুধু তাই নয়, অর্গানাইজেশনাল স্ট্রেংথ কার পক্ষে আছে, ইন্টারনাল ডকুমেন্ট, কনস্টিটিউশন কার পক্ষে আছে, সব দেখে কিন্তু একটা বিবেচনা করতে হয়। 2024-এ যে কেসটা হয়েছিল অজিত পাওয়ার এবং তার মধ্যে যে ফ্যাকশনটা হলো, সেখানে পরিষ্কার ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল অর্গানাইজেশন এবং ইলেক্টেড বডি এদেরকে নিয়ে একটা করেছিল। কিন্তু গোলমালটা বাঁধলো হচ্ছে 2023 সালে একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরেকে নিয়ে। এখানে শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরা কাকে সাপোর্ট করছে দেখে ইলেকশন কমিশন একটা সিদ্ধান্ত নিল, সেটা কিন্তু আজও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এইবার এই মহারাষ্ট্র মডেল কি পশ্চিমবঙ্গে হতে চলেছে, সেটাই এখন দেখার। कितने